দিদি বলছি যে রাজ্যে যখনই মানে 4 তারিখে আমরা রেজাল্ট দেখার পর দেখলাম যে বিজেপি ব্যাপকভাবে জয় করেছে এবং সেই জয়ের অনেক কারণ থাকতে পারে, অনেক রকমের প্রবলেম থাকতে পারে, অনেক রকমের অভিযোগ থাকতে পারে, কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে কংগ্রেসের নেতৃত্বরা যারা সেন্ট্রালে বসে আছেন তারা মমতা ব্যানার্জির সাথে মানে কথা বলছেন, মমতা ব্যানার্জিকে সমর্থন করছেন। এমনকি শুধু তাই নয়, দলীয় কর্মীরা কিন্তু এটা চাইছেন না। মানে কি মনে হচ্ছে আপনার, এটা দলীয় কর্মীরা চাইছেন? প্রথমেই বলি 4 তারিখের জয় আমি তো মনে করব যাই খুশি থাকুক, মানুষ তো কিছু ম্যান্ডেট দিয়েছে। এই জন্যে আমাদের মানে প্রাক্তন আমাদের ছাত্র নেতা ছিলেন, উনি যুব কংগ্রেস করেছিলেন। জানি না কোন আদর্শে তিনি গান্ধীকে বাদ দিয়ে গান্ধীজির মানে যারা মৃত্যুর কারণ তাদের কাছে গেলেন। হয়তোবা এই মানে ওরা যাকে ডাকিনী যোগিনী বলছেন সেই ডাকিনী যোগিনীকে তাড়ানোর জন্যেই উনি গিয়েছেন কিনা জানি না, ভবিষ্যতে কি করবেন, কারণ উনি তো অনেকগুলো দল বদলালেন, আবার ফিরে আসবেন কিনা মায়ের কোলে জানি না। যাই হোক, তিনি মুখ্যমন্ত্রী হয়েছে, ওনাকে আমরা জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। তবে দিল্লি যে দিল্লিতে আমাদের এখানের কি বার্তা যাচ্ছে এবং তিনি কি বার্তা, ওই ডাকিনী যোগিনী মহারানী তিনি কি বার্তা পাঠাচ্ছেন আমি জানি না। গোটা পশ্চিমবাংলাটাকে তো শেষ করে দিয়েছিলেন উনি, যারই ফলস্বরূপ আজকে তো উনিই এনাদের হাতে করে এনডিএকে জোট করে এনেছিলেন। কারণ 2011-তে উনি কংগ্রেসের ঘাড়ে চেপে এলেন, ওই হেলিকপ্টার ওই চপার কিছুই ব্যবহার করতে পারতেন না যদি সোনিয়া গান্ধী না ওনাকে কাছে টেনে নিতেন। আর সর্বোপরি এর আগেও বলেছি 1984 সালে যে ওনার উত্থান হয়েছিল সেটা কংগ্রেস থেকেই হয়েছিল। তার আগে কিন্তু কেউ ওনাকে চিনতেন না, উনি কোথায় এসইউসিআই করুন আর প্রমোদ দাশগুপ্তের গাড়িতে উঠেই নাচানাচি করুন। নাচানাচিটা তখনই ফল পেয়েছে যখন উনি 1984 সালে সোমনাথ চ্যাটার্জিকে হারিয়েছেন এবং সেটা কংগ্রেসের পতাকায়। তাকে ভুলে গিয়ে উনি নাচানাচি করেছেন, খুব ভালো কথা। এখন জানি না আমার ওপর নেতৃত্ব কি বুঝতে চাইছে। আমার তো মনে হয় এখন আমি দেখুন ক্ষুদ্র বুদ্ধিতে আমি যেটা বলি, আমি অতি সাধারণ মানুষ, আমি কংগ্রেস ভালোবাসি। আমার পূর্বপুরুষরা সকলেই জাতীয় কংগ্রেসের মানে অনুরাগী ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমার দাদু। সেই হিসেবে আমি সেই ফ্যামিলির মেয়ে হিসেবে বলতে পারি যে একলা চলার নীতি যেরকম নেওয়া হয়েছে এই নীতিটা নেওয়াই ভালো। আমি যখন চলতে পারছি, হয়তো নড়বড় করে, শিশু চলতে শুরু করলে নড়বড় করে, আস্তে আস্তে তো সে শক্ত হয়ে দাঁড়ায়। আমরা আশা করছি এরপরে আমরা শক্ত হয়ে দাঁড়াতে পারবো। এটাতে কোনো ভুল নেই যে 294টা সিটে দেয়া, এটার কোনো ভুল নেই এবং এটা সত্যিই যুগোপযোগী হয়েছে। তা না হলে পশ্চিমবাংলার ছেলেমেয়েরা কেউ কিন্তু আর কংগ্রেসটাকে, কংগ্রেস নামটাকেই মনে রাখতো না, কারণ এত বিকৃত ইতিহাস পরিবেশিত হচ্ছে। আমি জানি না যে ওনারা বারবার মাইকে দাঁড়িয়ে বললেন মাখনলাল সরকার জাতীয়তাবাদী গান গেয়েছেন বলে তাকে কারাবন্দী হতে হয়েছে। আমার তো মনে হয় উনি শ্যামাপ্রসাদের সঙ্গী ছিলেন বলে তাকে কারাবন্দী হতে হয়েছিল, হয়তো হতে পারে। কিন্তু জাতীয়তাবাদী সঙ্গীত গাইলে কংগ্রেস তাকে জেলে পুরবেন আমি জানি না, অতটা আমি ইতিহাসবিদ নই, তবু আমার ক্ষুদ্র বুদ্ধি যেটা বলে আর কি। তো যাই হোক, এই যে ইতিহাস বিকৃত করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কংগ্রেসই এখন প্রাসঙ্গিক এবং তাকে একলা চলার নীতি নিতেই হবে। কারোর সঙ্গে হাত ধরাধরি করে নেয়, দেখলেন তো থালায় ওই যে থালাপত্তি আপনার তামিলনাড়ুতে একা যদি সে 107টা পেতে পারে নতুন দল হয়ে, এবং আমার তো খুব ভালো লেগেছে সে গিয়ে সোনিয়া গান্ধীকে ডেকে গিয়ে প্রণাম করে সে তার আর্জি জানিয়েছে যে হ্যাঁ, জাতীয় কংগ্রেস একটা রাষ্ট্রীয় দল, কোনো ওই অঙ্গরাজ্যের মতন কোনো একটা ছোট রাজ্যের দল নয়, সর্বভারতীয় দল। তার সর্বভারতীয় দলের যে মর্যাদা সেটা দিয়েছেন। এখনও যারা সর্বভারতীয় দল নয় তারা নিজেদেরকে সর্বভারতীয় দল বলে প্রচার করেন। আর এই যুব কংগ্রেস, এই যুবরাজ ওনাদের যেটা করে গেছে, এরপরে মনে হয় যদি কোনো কারণে ওনার হাতটা ধরা হয় আর কংগ্রেসটা থাকবে না, আমার মনে হয় যেটা। এরপরে দিল্লি ভালো বুঝবেন, ওখানে আমার থেকে অনেক বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তারা আরও বেশি ভালো বুঝবেন। না, যেখানে ধরুন তৃণমূল কংগ্রেস থেকে দাবি করা হয়েছে যে 100টি সিটে নাকি মানে ওই ব্যালট বাক্স নিয়ে 9-6 করা হয়েছে এবং সেটাতে রাহুল গান্ধী সমর্থন জানাচ্ছেন। রাহুল গান্ধী তো প্রথম থেকেই বলে আসছে, আজ থেকে নয়, যখন 2021 সালের ভোটে তখনও বলেছে, 2024-এর ভোটেও বলেছে, এর আগেও যখন ওরা এসছে তখনও বলা হয়েছে যে এটা ভোট চুরি করেছে।
কিন্তু কই সেই সময় তো রাহুল গান্ধীকে সমর্থন দিদিমণি জানাননি। একদম। আজকে কেন উনি আসছেন? নিজের পায়ে কুরুলটা পড়েছে বলে তখন এসেছেন উনি। হ্যাঁ, নিজের বেলা আঁটিছুটি আর পরের বেলা দাঁত কাপাচ্ছি। সেটাই বলছি যে কি কেন? রাহুল গান্ধী সোনিয়া গান্ধীদের মানে কি কোন স্বার্থের জন্য মমতা ব্যানার্জিকে এখন সমর্থন করছে? আমার তো মনে হয়, শুনুন, রাহুল গান্ধী সমর্থন করেছেন বলেননি, আপনারা আবার ভুল করছেন। রাহুল গান্ধী বলেছেন যে তৃণমূলের পরাজয় আমাদের উৎফুল্ল হবার কোনো কারণ নয়। উনি একটা বিরোধী দলনেতা হিসেবে ওনার মনে হয়েছে এইটা। আপনাদের একের পর এক পার্টি অবশ্যই। হ্যাঁ, এবারে কেমন লাগছে মাননীয়ার, এবারে কেমন লাগছে যে নিজেদের পার্টি অফিসগুলো যখন চলে যাচ্ছে, তাতে কংগ্রেস আনন্দ করবে না? অবশ্যই করবে, সেই বাহুল্যটা যেন না হয়। কারণ কংগ্রেসের এখন অনেক চলার পথ বাকি, দেশটাকে আবার নতুন করে গড়তে হবে। দেশটার যা অবস্থা হয়ে যাচ্ছে, আজকে দেশের প্রধানমন্ত্রী বলছেন স্যাক্রিফাইস করো, আমি সোনা কিনবো না। তাহলে আদানি আম্বানিকে সোনা কিনতে বারণ করুন। আদানি আম্বানির ঘরে যেগুলো জমা আছে সেগুলো তাদেরকে দিতে বলুন। শুনুন, কংগ্রেস হচ্ছে টাটার মতন ম্যানুফ্যাকচারার, আর এরা হচ্ছে আদানি আম্বানিদের মতন ব্যবসাদার। আমরা তৈরি করি, ওরা সেগুলোকে নিয়ে ট্রেডিং করে। আদানি আম্বানি যেরকম ট্রেডিং করে, এরাও তেমনি সেই ট্রেডিং করে যায়। ফলে এই ট্রেডিংয়ের যারা থাকে তারা মূল্যটা সঠিকভাবে বোঝে না, শিল্পের মূল্যটা। বিরোধীরা বলছে যে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেস হারাতে চায় না বলেই কংগ্রেস অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল না, যেরকম বিজেপি অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল। বিজেপির নেতৃত্বরা বারবার বলতে পারেন কিছু হয়তো আমাদের লিডারশিপের অভাব হয়েছে, আমরা মেনে নিচ্ছি সেটা লিডারশিপের অভাব হয়েছে। তবে আমরা তৃণমূলকে জায়গা ছেড়ে দেবো বলে আপনার কি মনে হয় আমি এখানে তৃণমূলকে জায়গা ছেড়ে দিই? ভোটের রাজনীতিতে তো আপনি দেখছেন, আপনি কি দেখেছেন আমায় কোনোদিন তৃণমূলকে জায়গা ছেড়ে দিয়েছি? কখনো না। সেই রকম অনেক কর্মীরা আছে যারা তৃণমূলকে কোনোদিনই জায়গা ছেড়ে দেবে না, মনের দিক থেকে দেবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যেকেরই তো একটা ক্ষমতার সীমাবদ্ধতা আছে, হয়তো সেই সীমাবদ্ধতা থেকে তারা এগিয়ে উঠতে পারেনি, এরপরে হয়তো উঠতে পারবেন, এই আর কি। কিন্তু কর্মীদের যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এমনিতেই কর্মী কম, তার মধ্যে তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। ক্ষোভ হলে তবে যদি যারা নেতৃত্বে আছেন তারা যদি কর্মীর ক্ষোভটা বুঝতে পেরে নতুন কিছু মানে কি বলবো, নতুন কিছু করার চেষ্টা করে, নতুনভাবে জাগবার চেষ্টা করে, সেক্ষেত্রে কংগ্রেসেরই ভালো হবে। কংগ্রেস আগামী দিনে কি পরিকল্পনা করছে, মানে আপনার মনে হয় কি কোন তিনটে পরিকল্পনা করলে কংগ্রেস রাজ্যে এগোতে পারে? প্রথমে তো যাওয়ার দরকার শান্তি মিছিল, কারণ জেতার পরের দিনই দুদিন পরেই দেখা গেল বিরোধী দলনেতার আত্মসহায়ক মারা গেল। আজকে এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত সঠিক খুনের কিনারা হলো না। প্রথম যে বলি হয়েছে এই মানে ভোটের জন্যে, প্রথম বলি কিন্তু আমাদের কংগ্রেসের ছেলে, তারও এখনো খুনের কিচ্ছু কিনারা হলো না। তাই জন্যে আমাদের খুনের কিনারা চেয়ে শান্তি মিছিল করার দরকার। যে বা যারা অলক্ষ্যে থেকে এই কাজগুলো করে যাচ্ছে তাদের মনে ভয় ধরানোর দরকার আছে, যে যা করে এসছো এরপরে আর নয়। শান্তি মিছিল তো দেখতে পাচ্ছি না আপনারা। সেটাই তো বলছি, করার দরকার আছে, আমি তো বলবো এটা করার দরকার আছে। আর দুটো পয়েন্ট মানে যেটা ইমিডিয়েট করা উচিত, আর প্রত্যেকটা বুথে আমাদের নিজেদের কর্মীদেরকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে। মানুষের কি চাহিদা, শুনুন, এরা যারা বলছে এরাও কিন্তু সবটা মানুষের চাহিদা পূরণ করতে পারবে না। আমি একটা সম্প্রদায়কে দেখবো আর একটা সম্প্রদায়কে দেখবো, এটা তা নয়। মোরা একটাই কথা আছে, ওই যে জনগণ মনোনদীর মধ্যেই লেখা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পারসিক, জৈন, মুসলমান, সব মিলিয়ে আমাদের একটা দেশ। প্রত্যেকের জায়গায় তাকে খুশি রাখতে হবে, সংবিধান তাই বলছে। তা সেইটা কতদূর তারা করতে পারে সেটা তো আমাদের দেখতে হবে। সবে তো বাচ্চা ছেলে হামাগুড়ি দিচ্ছে, 6 মারলো। হ্যাঁ, 6 মারলো। আয়ুষ্মান ভারত ডিক্লেয়ার করে দিল। এটা তো আগে থেকেই তো ডিক্লেয়ার ছিল যে হলেই আসবে, হলেই হবে, এটা তো ছিলই কথা যে হলেই হবে। তো ডবল ইঞ্জিন সরকারের, তো ডবল ইঞ্জিনের যেটা কাজ সেটা করেছে। জল প্রকল্প 2700 কোটি টাকা, সেটা এতদিন দেয়নি কেন? এইটাই তো হচ্ছে কথা, এতদিন দেয়নি কেন? তাহলে বিমাতৃসুলভ আচরণ করেছে কেন্দ্র, তৃণমূল কংগ্রেস। তাহলে এই হিসেব দিয়ে দিতে পারলো, এসেই এদের হিসেব দিয়ে দিতে পারলো। তাহলে আগের হিসেব না পূরণ করে তুমি দিলে কেন? সরকার পাল্টাতে পারে, কিন্তু এটা তো এখানকার যে যারা
তারপরে সচিবরা হিসেবটা তো তারা দেবে, তা তারা দিতে পারলো না, তাকে কেন দিয়ে দিলাম? আগের হিসেব তো অনেকটা ছাড় হবে না, ছাড় সেই আপনি নিজেও বলেছিলেন সেটাই বলছি। যে নতুন সরকার এলে তাকে ছাড় দেওয়া দরকার, এটা আপনি নিজেও ইন্টারভিউতে বলেছিলেন। ছাড় দেওয়া দরকার বলে এতটাই ছাড়? হ্যাঁ, তো ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার দেখি না কত দূর ইঞ্জিন কত জোরে চলে, এই ইঞ্জিন কত জোরে চলে, ওই ওই কি বলে বুলেট ট্রেনের মতো চলে কিনা সেটাই তো দেখার। ন্যায় সংহতি আইনটা পুরো সে তো অনেক দিনই বিএনএস এর তো এখানে তো হচ্ছেই, বিএনএস তো এখানে চালু হয়ে গেছে, সরকারিভাবে সরকারিভাবেই চালু ছিল। আমরা তো বিএনএস এর বিয়েতেই তো মামলা করছি, এরা কেন বললে কথা যায় না। সেই ওই ওই মোড়কে চেন, মানে উনি যে কিছুদিন দিদিমণির ক্লাস করেছেন এইটা একটু একটু বোঝা গেল। পদ্ম ফুল ওনার হাতে এসে পড়লো মা কালীর বুক থেকে, এটাই কিছুটা যে দিদিমণির পাঠ উনি পড়েছেন এটা উনি বুঝিয়ে দিলেন, একেবারে পুরো পাঠ বলেননি। আচ্ছা বলছি যে এই যে শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হলেন, মানে আপনি তো বহুদিন ধরে রাজনীতি করছেন, আপনি আইন ছেড়ে দেন, একজন রাজনীতিবিদ হিসাবে কতটা যোগ্য, মানে কতটা মনে হচ্ছে যে আশা রাখতে পারবে পশ্চিমবঙ্গে? উনি আমাদের সাথে ছাত্র রাজনীতি করেছেন, সেই সময় কিন্তু এতটা ভোকাল উনি ছিলেন না। তার পরবর্তীকালে উনি ভোকাল হয়েছেন, মানুষের জন্য এগিয়েছেন, মানুষের কাছে যাচ্ছেন, সবই ভালো। মুখ্যমন্ত্রী হিসেবে হয়তো অনেক কিছু করবে। আমার একটাই প্রশ্ন, একজনেরই কেন বডিগার্ড মারা যাচ্ছে, একজনেরই কেন আত্মসহায়ক, এই নিয়ে 4 না 5 জন হয় গুলি খেলো, না হলে নিজেরা গুলি করে মরলো, এর যে পিছনের ইতিহাসটা সেটা কেন বেরোচ্ছে না? আগে তো উনি মুখ্যমন্ত্রী হিসেবে আগে তো ওটা বের করার চেষ্টা করুন, তবে তো ভালো কি মন্দ। আজকে তো ধরা পড়েছে 3 জন উত্তরপ্রদেশ থেকে, মাথাটা সে তো আমি 2-4টে টপকে নিয়ে এসে বলে দিলাম, হয়ে গেল। আগে তো উনি মুখ্যমন্ত্রী ছিল না। না, আমি তো বলছি সেইগুলো আগে করুক, তবে তো ভালো কি মন্দ কতটা এগোবে সেটা তো বোঝা যাবে। প্রথম দিনই তো আমি বলতে পারবো না যে উনি কতটা ভালো মুখ্যমন্ত্রী বা কতটা ভালো মানুষের জন্য উনি করবেন, সেটা তো আমি বলতে পারবো না, আগে দেখতে হবে না। তবে এটা তো মানবেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই দিয়েছেন উনি? হ্যাঁ দিয়েছেন, যেমন মমতা ব্যানার্জি যেমন সিপিএম এর বিরুদ্ধে লড়াই দিয়েছিলেন, তেমনি উনি মমতা ব্যানার্জি সেই লড়াইটা কংগ্রেস দিতে পারেনি, সেই লড়াইটা উনি দিয়েছেন, তাই ওনাকে মানুষের কাছে টেনে নিয়েছেন, মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছে। এইবারে যে আমার নেতা বলেছেন যে উনি চুরি করছেন, সেই চুরির হিসেব উনি এর আগেও দেখিয়ে দিয়েছেন, এর পরেও যদি দেখিয়ে দেন তখন ওনারা কোথায় যাবেন সেটা আমাদের ভাবতে হবে। আবার রাহুল গান্ধী এর আগে ভোট চুরির হিসেব তো উনি দেখিয়ে দিয়েছিলেন একদম, তাহলে এবারে তার এই যে ভোট গেল, এই ভোট চুরির হিসেবও উনি যদি দেখিয়ে দেন, তাহলে সেই চুরিটা কি ওনারা মেনে নেবেন? মানে কবে দেখাবেন মনে হচ্ছে? নিশ্চয়ই সময় এলেই দেখাবে, উনি আগে বের করুক তবে না, সবেরই তো সময় চাই। চোর ধরতে গেলে আজকে ওনার যে প্রথম আত্মসহায়ক মারা গেছিল সেইটাকে কি এখন অবধি বার করতে পেরেছে? সারদা নারদার কেসের টাকা যে উনি নিয়েছিলেন সেইটা কি চাপা পড়ে যাবে না? সেটা আবার লোকে জানতে পারবে যে না এর পিছনে কি অর্থ আছে। উনি যে 2 লাখ টাকা নিয়েছেন, বিজেপি যে বারবার সেটা দেখাচ্ছিল উনি যখন তৃণমূলে ছিলেন, তা সেইটার কি সত্যতা বিচার হবে না হবে না, সেটাই তো দেখা যাবে আসল মুখ্যমন্ত্রী কি। কারণ প্রফুল্ল সেনের নামে বলা হয়েছিল যে প্রফুল্ল সেন নাকি স্টিফেন হাউস বিক্রি করে দিয়েছে, সে মাটির দাওয়ায় মারা গেছে আরামবাগেতে। উনি দেখিয়ে দিয়েছিলেন না স্টিফেন হাউস প্রফুল্ল সেন বিক্রি করেনি, স্টিফেন হাউস বিক্রি হয়নি। তা সেটা কি উনি প্রমাণ করতে পারবেন যে সারদার টাকা উনি নেননি 2 লাখ টাকা? তার কি কোনো হিসেব বেরোবে? বা যারা নিয়েছে তাদের কি শাস্তি হবে? এই যে লক্ষ লক্ষ চাকরি বেকারদের চলে গেল, চাকরিহারা যারা 32,000, তাদের যে ওএমআর সিট বেরোবে বললো, কবে বেরোবে? ওএমআর সিটগুলো ফিরে এলো কি করে? সেই যে সব তথ্যগুলো বের করতে কি পারবে? বলছি নবান্নতে ইতিমধ্যে নবান্ন থেকে ফাইল নিয়ে চলে যাওয়ার একটা পরিকল্পনা চলছিল, তো কেন্দ্রীয় বাহিনী আটকে আছে সেই ফাইল। যে চোর সে জানে কে কখন কোথায় চুরি করে। আমি চোরেদের সঙ্গে না থাকলে আমি জানবো কি করে কিভাবে চুরিটা হয়? আমি তো বুঝতে পারিনি। আপনি বুঝতে পেরেছিলেন নবান্ন থেকে ফাইল চুরি হয়ে যাবে? পারেননি, আমিও পারিনি। যারা চোরেদের সঙ্গে ছিল, চুরিটা যারা করেছিল তারাই জানে এই যে বাকিটাও আবার চলে যাবে। কে সিদেল চোর আর কে বড় ডাকাত, এই তো হচ্ছে পার্থক্য। আমার শেষ প্রশ্ন, বলছি নবান্ন থেকে আবার রাইটার্স বিল্ডিংয়ে ফিরে আসবে পুরো দপ্তর, এটা ভালো, এটা অবশ্যই ভালো। ওই রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ বিন তুগলকের আমলে যেত,
আবার এই আর একটা আসবে, তবে হ্যাঁ ভালো, কারণ ওটা ঐতিহাসিক একটা স্থান, এতদিন ছিল। কেন উনি নিয়ে গিয়েছিলেন তিনিই জানেন। লেডি মোহাম্মদ বিন তুগলক তিনি কেন নিয়ে গেছিলেন উনি জানেন, কারণ যাতে ওনাকে কেউ গিয়ে ঝাঁপিয়ে না পড়তে পারে। উনি যেরম ঝাঁপিয়ে পড়তেন মানুষের, সেই ভিখারি পাষাণ থেকে শুরু করে, তো সেইটার জন্যে ব্যাস এই আর কি।